দেখুন, রাজ্য বিজেপি সভাপতি যে কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা, কিন্তু বাস্তবের মাটিতে কতটা সেটা শাসক দল দ্বারা সংরক্ষিত থাকবে সেটাই কিন্তু বড় বিষয়। সমস্যা হচ্ছে সরকারের সমালোচনা করলেই মুসলিম করলে সেই বাংলাদেশ পাকিস্তানে চলে যায়, আদিবাসী করলে মাওবাদী, দলিত করলে অমুক, এই বলে দেখে দেওয়া বিরোধী করা মানে রেড়ে করে উঠছে। শ্রমিকবাবু এই ইতিপূর্বে সুন্দর সুন্দর এই ধরনের তাত্ত্বিক কথা অনেক বলেছেন, তার দল বাস্তবে কতটা তার কথা সামঞ্জস্যতা রেখে কাজ করেছে যদি দেখা যায় তাহলে অনেক পার্থক্য লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে আমি আবারও বলবো, গণতন্ত্র তখনই শক্তিশালী হবে, তখনই সুরক্ষিত থাকবে, গণতন্ত্রে যখন বিরোধীরা শক্তিশালী হবে তখনই গণতন্ত্র সুরক্ষিত থাকবে। আর আমাদের পশ্চিমবাংলা বা দেশে বলুন, বিগত দিনে তৃণমূলের পিরিয়ডে বিরোধী কণ্ঠ রোধ করার বারবার চেষ্টা করা হয়েছে। দেশের ক্ষেত্রে দেখবেন যে সরকার চলছে, আর বর্তমান পশ্চিমবাংলায় যে সরকার চলছে কোনো মতেই বিরোধী মতকে সেভাবে প্রশ্রয় দিচ্ছে না। এই সমালোচনাটাকে তারা বিরোধিতা করে, যারা সমালোচনা করছে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। দেখুন, যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত তো নয়, সাথে সাথে বিশ্বের কাছে আমাদের মাথা কিন্তু হেট করে দেয়। একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, সেখানে এই ধরনের অরাজকতা কেন হবে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তখন আমি স্টুডেন্ট পলিটিক্সের পক্ষে, বন্ধ করে দেওয়ার বিপক্ষে নয়, কিন্তু এই যে গোলমাল বলুন, একে অপরের দোষ ঠেলাঠেলি, এর দোষ ওর দোষ, সে কতটা কি হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। যেভাবে গত রাত্রে ভিডিওগুলো দেখছিলাম, মহিলাদের সম্পর্কে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তাদের কোলাপসিবল গেট লাগিয়ে দিয়ে গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়া, এটা পাড়ার গুন্ডামি মস্তানি গুলো যেগুলো অনেক সময় করতো সেগুলোকে আজকে বিশ্ববিদ্যালয়ের অন্দরে নিয়ে চলে যাচ্ছে, একটা থাকছে। দ্বিতীয়ত, সব থেকে সমস্যা দানামাত্র খানি, এই ছাত্র সংসদ বা এগুলোকে কন্ট্রোল কারা করবে, বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হয়ে কারা থাকবে, এটা নিয়ে তো সব থেকে বড় সমস্যা। নির্বাচন ঘোষণা করে দিক, ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে সেটা আবার এমন সকলে বাধ্য হবে। তা না করে যেভাবে এই ধরনের গুন্ডামি মস্তানি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবাংলা শুধু নয় দেশের মাথা হাঁটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের নাম কোনোভাবেই না বদলাম হয় সেটা দেখার প্রত্যেকের দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে। আমি আশা করব প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, সিসিটিভি ফুটেজ গুলো খতিয়ে দেখবে, কারা বহিরাগত, অভিযুক্ত প্রচুর বহিরাগতরা এসে, কাকা জ্যাঠারা এসে নাকি মারপিট করে গেছে, সেগুলো খতিয়ে দেখবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আর এখানে যদি ওই তৃণমূলের মতো আমার ছেলে আর পরের ছেলে করে, তাহলে এই গুণ যদি ধরতে শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু এটাকে আর সামাল দিতে পারবে না। তাছাড়া কি আছে, আর কি কি তাদের ভিতরে ঢুকে আছে সেটা তো আমি বলতে পারবো না। পুজোর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে বিধায়কদের সতর্ক থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী। সতর্ক থাকার কথা যে সময় বলছেন সেদিন রাজ্যে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দেখুন, ব্যাপারটা হচ্ছে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা, দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তাহলে আমাদের স্টেট ফোর্স সাফিসিয়েন্ট না, দুটো দিক দিয়ে সাফিসিয়েন্ট না, একটা হচ্ছে সংখ্যায় অথবা পারদর্শিতায়। এটা পুলিশ মন্ত্রী তিনি বলতে পারবেন, সংখ্যায় কম না পারদর্শিতায় কম। তাহলে আমাদের ফোর্সকে কোনো না কোনো জায়গায় আমরা কি অপমান করছি না? তো একটা সময় লালবাজার কেসকটা ইয়ার্ডের পরেই আমরা চর্চা করতাম নিয়ে, আজকে তারা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে
আমরা পশ্চিম বাংলার নাগরিক, বাংলার নাগরিক, প্রতিটা ধর্মীয় উৎসবে বা সামাজিক উৎসব হোক না কেন, আমরা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা দরকার, শুধু এমএলএ নয়, প্রত্যেকে জনগণের লক্ষ্য রাখা দরকার যে আমাদের এই উৎসবে কেউ না কোনো রকম কোনো অপশক্তি তারা নখ দাঁত না ফুটাতে পারে। এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। তবে একটা কথা বলবো, তিনি যেভাবে সতর্ক করছেন, 16ই আগস্ট কলকাতাতে একটা ধর্মীয় সংগঠন একটা স্টেজ বেঁধে যেভাবে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে, একটা রংকে টার্গেট করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে একাধিক ভাষায় আক্রমণ করে গেল, পুলিশ মন্ত্রী তখন কোথায় ছিলেন? তার বিরুদ্ধে এখনো কেন সুমোটো হলো না? এটা আমরা পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই। ওটা কি আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য বলছিল না? ওখানে এ ধরনের বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে নাকি নমিনেশন করতে পারবে না। কি আমাদের ডেথ হুমকি দিচ্ছে, না আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, না বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিম বাংলার পরিবেশকে অশান্তির আগুনে চালানোর চেষ্টা হচ্ছে? আমি একটা কথা এটা বলবো, যদি মনে করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা হবে, আমি বলতে চাই একজন মানুষ তখনই পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয় বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যখন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেভাবে একটা ধর্মের মানুষকে টার্গেট করে করা হচ্ছে, এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় যেমন দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সুস্থ আছে, এগিয়ে যাবে, এটা জোর গলায় কেউ বলতে পারে না। আমি চাইবো পশ্চিমবাংলা এগিয়ে যাক, ভারতের শ্রেষ্ঠ আসনে বসুক। একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে বিগত 5 বছর যেভাবে সরকারের সমালোচনা করে সরকারকে আয়না দেখিয়েছি, আগামী দিনেও যেটা একজন বিরোধী বিধায়ক হিসাবে যেটা দরকার সেটা করে যাব। কিন্তু যেভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নাম দিয়ে পশ্চিমবাংলায় এই শান্তির পরিবেশকে, সম্প্রীতির পরিবেশকে, ঐক্যের পরিবেশকে, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলাকে, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে এটা আর বাড়তে থাকবে। এতে বিশৃঙ্খলা হবে। রাজ্যের পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের এই এক পয়েন্টে মাইনাস হবে, তো প্লাস হবে না। আমার একদম অবস্থা এখানে স্পষ্ট। কোনো কিছু ঘটনা ঘটলে আজকে সব থেকে মজাদার বিষয় হচ্ছে এটা বিগত সরকারের দোষ, আমরা নতুন এসেছি, এই করতে করতে 100 দিন পার হয়ে গেছে। এখনো যদি একটা 35 বছর 40 বছরের যুবককে বলা হয় বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, তাহলে হবে আর কখন? বড় হবে আর কবে? 100 দিন পার হয়ে গেছে অলরেডি আমরা নতুন সরকারে। থুতু ফেললে রাস্তায় নাকি ফাইন হবে। যদি এত টেকনোলজি আমাদের রাখতে পারা যায় যে থুতু কোথায় ফেলতে ধরে নেবো, ফাইন হবে, তাহলে সেই টেকনোলজি গুলোকে ব্যবহার করা হচ্ছে না কেন? যে কোথায় ইলিগাল বিল্ডিং আছে, হোটেল আছে, সেখানে ফায়ার সেফটি বা আনুষঙ্গিক বিষয়গুলো ঠিকঠাক আছে না নাই, তাদেরকে নোটিশ ধরানো হোক, এই টাইমের মধ্যে করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কেন আধিকারিকদেরকে প্রশ্ন করি না? আমরা দায় এড়িয়ে যাওয়ার জন্য, এটা আমাদের আমলে হয়নি, আমাদের ভুল নয় বলে শুধু তো হবে না। হ্যাঁ, বিগত সরকারের আমলে এটা ছিল, তাদেরকে দোষ নিতে হবে। গতকালকে ফিরাদ বাবু দারুণ জ্ঞানের কথা বলছিলেন, এই করতে হবে সেই করতে হবে। ফিরাদ বাবু কলকাতার মহানগরিক ছিলেন, তার দায়ের মধ্যে বর্তায়, তাকেও দায় নিতে হবে। কিন্তু সাথে সাথে আধিকারিক গুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি কেন? আধিকারিকদের তো চেঞ্জ হয় না, পোস্ট তো চেঞ্জ হয় না, পোস্ট তো পোস্ট থেকে যায়। তাদের কাজ তো এটাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে মাইনে দিয়ে রাখা হচ্ছে এজন্যই যে তাদের ভূমিকাগুলো কি এগুলো খতিয়ে দেখা দরকার। এই যে বলছিলেন যে টাকা দিলে কাজ হবে, না দিলে হবে না, এর সাথে কারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং সেই সময়ে যারা ফাইলে সই করেছেন বা ডিলে করিয়েছেন, তদন্ত হোক, সেই জনপ্রতিনিধিগুলোকে আইনের আওতায় আনা হোক, তাহলেই সমস্যা মিটবে। নাহলে ওই তারাপীঠে 8 জন 9 জন, কলকাতায় 7-8 জন, এই ধরনের সাধারণ মানুষ মরতে থাকবে, পুরে ক্ষতি পশ্চিম বাংলার হবে।
দেখুন, পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প। এই দুটো ঘটনায় যারা মারা গিয়েছে তারা হয় ভিন্ন রাজ্যে না একটা ভিন্ন দেশের। এমনিতেই আমরা যে তথ্য দেখতে পেয়েছি, সারা বিদেশি নাগরিকদের ভারতবর্ষে আসার ক্ষেত্রে দুটো রাজ্যকে তারা খুব প্রাধান্য দেয়, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল। যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, পর্যটকরা যদি বিমুখ হয়, তাহলে পর্যটন শিল্পে ধ্বংস হবে। ভিন্ন রাজ্যের প্রতি বছরে প্রচুর পর্যটকরা আমাদের রাজ্যে আসে। এই যে তারাপীঠের যে ঘটনা ঘটেছে, ধর্মীয় পর্যটন কেন্দ্রে এসেছিল, তীর্থে এসেছিল, মেঘালয়ের মানুষজন তারা আজকে আগুনে পুড়ে মরল। দেখুন, খোঁজ নিয়ে ফায়ার সেফটি ঠিকঠাক ছিল না। তাহলে কি হলো, ভিন্ন রাজ্যে যদি আমাদের পারসেপশন খারাপ হয়ে যায়, তাহলে আমাদের পর্যটন যদি ভিন্ন রাজ্যের বা ভিন্ন দেশের না আসে, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই সরকারকে বলবো, কে কোথাও থুতু ফেলে দিচ্ছে তাতে ফাইন চালাবেন, আমি তার বিরোধিতা করবো না। তার সাথে সাথে এগুলো দেখুন যে এই ঘটনা যেগুলো ঘটছে, যে ডিপার্টমেন্ট আছে তার একটু নজর দিন। শুনেছিলাম তিনি ভালো তৃণমূলের নাম লিখিয়েছিল, তাই তো নাকি? ভালো তৃণমূলের নাম লিখে এখন আর পদ বাঁচাতে পারছে না। অ্যাকচুয়াল তো ভালো তৃণমূলের নাম লিখানোই হয়েছে, আমার যতটুকু আমি বুঝতে পেরেছি। কেউ নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য বা দুর্নীতি করেছে, দুর্নীতি থেকে বাঁচার জন্য। আদর্শগত ভাবে গিয়েছে বলে আমার বিশ্বাস হয় না। যেমন আমাদের কুণাল বাবু, আমার সাথে রাজনৈতিক অনেক মত পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় তো স্বীকার করতে হবে, যা তাকে যিনি টিকিট দিয়েছেন আজকে অনেক বিপদের পরও তাকে ছেড়ে যায়নি। তার পাস্ট রেকর্ড আছে, তার নিয়ে অনেক আমি বলেছি, তিনি আমার সম্পর্কে অনেক বলেছেন, কিন্তু যেটা রেকগনাইজ করার বাংলার মানুষ সেটা রেকগনাইজ করবে। কিন্তু কাজল শেখের এই যে জেলা সভাপতি থেকে পদত্যাগ করা, সেটা কি আগামী সময়ে ঋতুব্রত তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড়সড় ধাক্কা? শুধু তাই নয়, তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, যিনি শুনেছিলাম ভালো তৃণমূলে নাম লিখিয়েছিলেন, তিনিও গ্রেফতার হয়েছেন। এবার আপনি এই ব্যাখ্যাটা আরো ভালোভাবে নিজেদের মতো করে নেন। একটা আমি কথা বলবো, ভুল যে করবে তাকে ফল পেতেই হবে। নাম্বার ব্যবহার করে আবাস যোজনায় বিপুল টাকার দুর্নীতি হয়েছে, এরকম ছবি উঠে আসছে নতুন সরকারের আমলে। দেখুন, ব্যাপারটা হচ্ছে ভিজিলেন্স যতক্ষণ না স্ট্রং হবে এই দুর্নীতি চলতে থাকবে। আর সর্বোপরি দেখলে দেখা যাবে, আমি ডিপার্টমেন্ট বলবো না, যারা কর্তারা ছিলেন ঘুরে ফিরে তারাই সেখানে আছে। শুধু আমরা জনপ্রতিনিধিদের দোষ দিই যে জনপ্রতিনিধিরা দুর্নীতি করেছে। জনপ্রতিনিধিরা সরকারি প্রকল্পের দুর্নীতি করতে পারতো না যদি আধিকারিকরা না সাথ দিত। সে আমরা অনেক ধরছি, একে ধরছে, তাকে ধরছে, এই অন্যায় করেছে, সেই করেছে, কতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে জানে না। পশ্চিমবাংলার সরকার বর্তমানে যারা চালাচ্ছেন, সে হেলথ থেকে বলি, এডুকেশন থেকে বলি, যে কোনো দপ্তর আছে, তারা কি করছে, এর একটা পার্ট এটা হয়ে দাঁড়িয়েছে। ভরসা ইন, ভয় আউট। 100 দিনে বর্তমান যে সরকার পশ্চিমবাংলায় চলছে, প্রায় 60-এর কাছাকাছি মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে। থানায় থানায় হেল্প ডেস্কের কথা বলা হয়েছে, দুটো স্পেশাল মহিলা ব্রিগেড তৈরির কথা বলা হয়েছে, তারপরেও আজকে আমাদের মহিলারা সুরক্ষিত নয় কেন? এখন দেখার বিষয়, যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদেরকে এই আমার পার্টির ছেলে না অমুক পার্টির ছেলে এই হিসাবে ট্রিট করে না যথাযথ ব্যবস্থা নেয়। সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, যখন এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে হয় ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক পরিচয় বা সামাজিক পরিচয় আড়াল করার চেষ্টা করা হচ্ছে। গড়বেতাতে একটা ক্লাস 4-এর মহিলাকে, বাচ্চাকে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েছে। অভিযোগ জানাতে গেলে সেটাকে এমন ভাবে টার্ন করানো হয়েছে, যারা অভিযোগ জানাতে গেছে তাদের 11 জনের নামে অভিযোগ থানাতে পড়েছে। হিংসা এমন দেখানো হয়েছে।
এই ধরনের ঘটনা ঘটলে তাহলে বাড়বে তো। জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো না কোনো জায়গায় দেখছি ওপরে যে শ্রমিক বাবুর ভাষায় আবার চলে আসি, যে ভাষায় কথা বলছেন, যত সুন্দর তাত্ত্বিক শব্দের তিনি তাত্ত্বিকভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন, সুন্দর সুন্দর শব্দ তিনি চয়ন করলেও বুথের স্তরে ওই শব্দগুলি ইম্প্যাক্ট আসছে না, ঠিক তার উল্টো হচ্ছে। ফলে এই দিন দেখতে হচ্ছে মালদা থেকে বলুন, বারাইপুর বলুন, আপনি গড়বেতা বলুন, সব জায়গাতেই সরকার প্রতি 5 বছর ছাড়া তৈরি এই জন্যই হয়, জনগণের ভালোর জন্য, জনগণের এই সমস্যাগুলো সমাধানের জন্য। আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান, অনেক নাটক হলো, ফি বছর ওখানকার মানুষ ডুবছে, খানাকুলের মানুষ ফি বছর ডুবছে। এর থেকে আবার কোনো পরিকল্পনা সরকার নিচ্ছে না কেন, এটাই তো ভাবার বিষয়। আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, এমন জেলা আছে যেখানে পানির অভাবে চাষ ঠিক হচ্ছে না, আবার অন্য জেলায় কি দেখছি অতিরিক্ত পানির কারণে তাদের বানবাসী হয়ে যাচ্ছে। এখানেই তো টেকনোলজির ব্যবহার করা দরকার, এখানেই তো সায়েন্সকে অ্যাপ্লাই করা দরকার, এটা করতেই ব্যর্থ। এর পরিবর্তে মন্দিরের মাইক কি করে খুলবো, মসজিদের মাইক কিভাবে খুলবো, কে গোমাংস খাবে, কে পাঁঠার মাংস খাবে, কে ডিম খাবে কি খাবে না, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। সায়েন্সকে অ্যাপ্লাই করা দরকার, টেকনোলজিকে অ্যাপ্লাই করা দরকার। যে প্রতি বছর যে ঘটনা ঘটে যাচ্ছে, এর থেকে উচ্চাবার পরিকল্পনা কি আছে, সায়েন্টিফিক ওয়েতে সে বাঁধ নির্মাণ করে এখানকার যেটা অতিরিক্ত আছে পানি, জলটা, পানিটা, সেটাকে সাইড করা হোক। আর দ্বিতীয়ত যে নিকাশিগুলো আছে, নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আমি কুচবিহারের কথা যদি বলি, কুচবিহারের মহারাজা কুচবিহার শহরের লাগোয়া 100টি পুকুর দিয়ে গিয়েছিল। আজকে খোঁজ নিয়ে দেখুন 50% প্রায় সে পুকুর আর খুঁজে পাবেন না। আর একটা তদন্ত করা দরকার এই প্রসঙ্গে, জল ধরো জল ভরো প্রকল্প, লক্ষাধিক নাকি পুকুর কাটা হয়েছে, সেগুলো তদন্ত করে মাননীয় মন্ত্রী মহাশয় তথা মুখ্যমন্ত্রী সহ ডিপার্টমেন্টাল মন্ত্রীর কাছে আমি এখান অনুরোধ করব, ওই প্রকল্পটার সারে জমিনে গিয়ে তদন্ত করা হোক, কত পুকুর অলরেডি কেটেছে না ওই টাকা লুট হয়েছে। দেখুন, আমি এখানে কোন পার্টির নেতা এসছে বড় কথা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছে নিরাপত্তার প্রশ্নে, এখানে আমি কোনো বিতর্কে জড়াবো না। তবে কিন্তু একটাই প্রশ্ন থাকবে আমার, যে 2014 থেকে দেশের ক্ষমতায় আছে 2026, এত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো কেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের এখনো উষ্মা প্রকাশ করছে, আমরা এখনো আতঙ্কে আছি? এতটা সময় কি করছিল? যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের বিদেশ নীতি নিয়ে আমার থেকে ভালো আমাদের বিদেশ মন্ত্রী বলতে পারবে, তবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের ব্যর্থতা থেকে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমরা সুসম্পর্ক স্থাপন করতে পারছি না। আমরা সুসম্পর্ক স্থাপন না করার ফলে আমাদের যারা শত্রু দেশ আছে তারা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আজকে অনেক কথা বলে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের প্রতি আমার কোনো দরদ নাই, বাঙালি হিসাবে একটু টান আমার আছে। কিন্তু আজকে বলুন, বাংলাদেশে চায়না হসপিটাল প্রজেক্ট করছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে চায়না সম্পর্ক বাড়ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর উপর অত্যাচার হয়েছে, প্রথম রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করেছি, তার জন্য ভিসা বন্ধ করাটা কোনো বাহাবার কাজ হয়নি, ক্ষতি হয়েছে। এক অর্থনৈতিকভাবে আমাদের কলকাতার হসপিটালগুলো, এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত তারা যেমন ক্ষতি হয়েছে, দুদেশের যে সম্পর্ক চিড় ধরেছে সেই সুযোগটা চায়না নিয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সুসম্পর্ক না থাকার ফলে আমাদের আজকে যতটুকু আতঙ্কে আমরা আছি, বা আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে তারা আছে, সব সময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখা দরকার। আমি আশা করবো আমাদের বিদেশ নীতি যেটা আছে
যদি সঠিকভাবে মান্যতা দিয়ে চলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ বিশ্বে আমাদের মাথা উঁচু হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে না। থ্যাংক ইউ।